নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ সন্ধে 7:15-তে প্রত্যেকের নজর থাকবে নয়াদিল্লিতে, কারণ রাইসিনা হিলসে সাজো সাজো রব। আজ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদেই শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সন্ধে 7:15 নাগাদ মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ নেবে মন্ত্রিসভাও। প্রস্তুতি একেবারে শেষ পর্বে, কারণ আজ সন্ধে ঠিক 7:15 নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী পদে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ নেবে মন্ত্রিসভাও। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে রাষ্ট্রপ্রধানরা এসে উপস্থিত হয়েছেন, অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। নয়া দিল্লিতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা সেখানে কিন্তু রাখা হয়েছে। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:15 রাইসিনা হিলসে সাজো সাজো রব। সেখানেই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী। বাংলা থেকে দুই মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুরও। বাংলা থেকে ফের দুই মন্ত্রী, সুকান্ত মজুমদার তিনি হচ্ছেন প্রতিমন্ত্রী এবং ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুরও। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত 3 বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি। যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি, আমার পার্টি, আমার জেলার যারা আছেন তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। মোদীর মন্ত্রিসভায় বালুরঘাটের সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি পদে কি বদল হচ্ছে? কে হচ্ছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি? নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সুকান্ত মজুমদার। মাননীয় সর্বভারতীয় সভাপতি তার ফোন এসেছিল, আমাকে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর জন্য সকাল 11:30টার মধ্যে। বুঝতেই পারা যায় যে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে যখন ডাক দেওয়া হচ্ছে, অতএব নিশ্চয়ই মন্ত্রিত্বেরই বিষয় আছে। সেখানে গিয়ে জানতে পারি যে এমওএস মিনিস্টার অফ স্টেট করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশে কাজ করবো, যেরকম পার্টি বলবে সেরকম কাজ। মাত্র 10 বছরের মধ্যে রাজ্য সভাপতি, একেবারে সাংসদ রত্ন, এবং সেখান থেকে এখন কেন্দ্রীয় মন্ত্রী, এমওএস হলেও কেন্দ্রীয় মন্ত্রী হতে যাচ্ছেন। এই উত্থানটা, এই জার্নিটা একটুখানি যদি সেটা সম্পর্কে একটু বলেন, মানে শুরু থেকে। দেখুন, আমার যেটা মনে হয়, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আদর্শগতভাবে যুক্ত, আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি হয়তো 2019 সালে, কিন্তু তার আগে প্রায় 20-22 বছর আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজির বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি। তো আমরা আইডিওলজিক্যালি পার্টির সাথে অ্যাটাচড। আমরা কি পেলাম না পেলাম, সাংসদ থাকলাম না থাকলাম, এমএলএ হলাম না হলাম, মন্ত্রী হলাম না হলাম, আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার যেটা মনে হয় যে কাজটা আমাদেরকে দেয়া হয়েছে, সেই কাজটা করা শুধু আমার দায়িত্ব। কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতাটা একটা বড় অংশ সাধারণ মানুষের কাজের জন্য, সেটা কতটা পাবেন বলে আশা করছেন? আপনার যা পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে। দেখুন, আমার তো ছেড়ে দিন, আমি সাধারণ একজন মিনিস্টার অফ স্টেট হবো হয়তো, কিন্তু আমাদের হোম মিনিস্টারও পাননি, সহযোগিতা চেয়ে সহযোগিতা পাননি। তো স্বাভাবিকভাবে খুব বেশি সহযোগিতা আশা করা আমার মনে হয় সম্ভব হবে না। তবু ওই যে বাংলায় একটা কথা আছে, আশায় বাঁচে চাষা। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি কি থাকছেন সুকান্ত মজুমদার? পার্টি ঠিক করবে সেটা। আমাদের পার্টিতে এক ব্যক্তি 2 পদ হয় না, এবার পার্টি সেটা ঠিক করবে কাকে কি করবে। আপনার পছন্দের কেউ আছেন সভাপতি হিসেবে? পার্টি জিজ্ঞেস করলে বলবো। আর এদিকে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং। ভোটে হেরে যান দুজনেই, যদিও এদিনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত দুজনেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে, আমাকেও ডাকা হয়েছে। যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে, কোয়ার্টার আছে এমপিদের জন্য, সেটাও ছাড়তে হবে, সেজন্য জিনিসপত্র নিয়ে আসার জন্যই যাচ্ছি।
নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন সরকারের থেকে কিছু আশা করে না তৃণমূল কংগ্রেস। মন্তব্য তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকবে না তৃণমূল, পাল্টা আক্রমণ বিজেপির। তৃণমূল নেতাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাবো? পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা, তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি, কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। 350 বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে, পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান। মনোনয়ন জমা দেওয়ার আগেই দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে ঘাটালে ততগুলোই গাছ লাগাবেন। ভোটে জিতে সেই প্রতিশ্রুতি রাখলেন জয়ী সাংসদ অভিনেতা দেব। তীব্র গরমের মধ্যেই সবংয়ে দেবের উদ্যোগে চলল বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু তাই নয়, ডেবরায় চিলড্রেন পার্কেরও উদ্বোধন করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়েই চিলড্রেন পার্ক উদ্বোধন করেন সাংসদ দেব। ঠিক আছে, আর সামনেটা ছেড়ে দিন। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানুষ। দেব আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতে সেই প্রতিশ্রুতি পূরণ করছেন এবং সেই ছবি একেবারে স্পষ্ট। একদম দেখো, দেব কিন্তু ভোটের প্রচারের সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ঘাটালের যে টোটাল 7টা বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলিতে যত ভোট পাবেন ঠিক তত সংখ্যক বৃক্ষরোপণ করবেন। কিন্তু আজকে সেই বৃক্ষরোপণ যে পুরো গোটা প্রসেস বা অনুষ্ঠানের শুরুটা হলো, সেই শুরুতে কিন্তু দেব নতুন চমক দিলেন। তিনি বললেন গোটা ঘাটালে যত ভোট পড়েছে, মানে সমস্ত দল নির্বিশেষে, একমাত্র নোটা ছাড়া যত লক্ষ ভোট পড়েছে তত সংখ্যক গাছ কিন্তু এই ঘাটালে বৃক্ষরোপণ করা হবে বা গাছ পোতা হবে। এবং তার জন্য যা যা ব্যবস্থাপনা দরকার সমস্ত যে তাদের বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং সেই টার্গেট কিন্তু তিনি পূরণ করবেনই। এবং তিনি বললেন যে আরো নতুন কিছু ঘাটালবাসীর জন্য, ঘাটাল মাস্টার প্ল্যান তো রয়েছেন, আরো নতুন অনেক কিছু আবদার নিয়ে তিনি পার্লামেন্টে যাচ্ছেন এবং সেগুলো কিন্তু তিনি পার্লামেন্টে তুলে ধরবেন, অর্থাৎ ভোকাল হবেন। এবং তার পাশাপাশি এও বলেন নরেন্দ্র মোদীকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন, তবে বাংলা যেন বঞ্চিত শিকার না হয় সেই জন্য কিন্তু দেব পার্লামেন্টে সরব হবেন, তিনি আজকে যেটা জানালেন। এবং তিনি এখনো বৃক্ষরোপণ করে চলেছেন এবং ঘাটালের বিভিন্ন জায়গায়, কেশপুর বলো, সবং বলো, সমস্ত জায়গায় তিনি আজকে যাচ্ছেন এবং বৃক্ষরোপণ করছেন এবং অনুরাগীদের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করছেন। তার পাশাপাশি যে দলীয় সমর্থকরা রয়েছেন, যারা তাকে ভোট দিয়েছেন বা তিনি বলতে যারা দেননি, সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ধন্যবাদ। আমি যে প্রথম প্রতিশ্রুতিটা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, যে স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হলো। শুধু তাই না, ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা হিরণবাবুর জন্য পড়েছে বা সিপিএম এর জন্য পড়েছে বা অন্যান্য দলের জন্য যতগুলো ভোট পেয়েছে, সেগুলো শুধু নোটার সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, আমাদের চেষ্টা থাকবে আগামী 5 বছর অতগুলো গাছ লাগানো, সেটা হচ্ছে 15 লক্ষ কাছাকাছি গাছ লাগানোর আমাদের চেষ্টা থাকবে সামনের 5 বছর।
দোকানে ফের ডাকাতি। পুরুলিয়া রানাঘাটের পর এবার রানীগঞ্জ, সেখানে সোনার দোকানে ফের বেপরোয়া লুটপাট চালালো দুষ্কৃতীরা। ভর দুপুরে রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি, সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। নিউজ 18 বাংলায় সোনার দোকানে ফের বেপরোয়া লুটপাট, দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র হাতে নিয়েই এই লুটপাট চালালো দুষ্কৃতীরা। ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালালো পরবর্তী সময় দুষ্কৃতীরা। এই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজটা তুলে ধরছি আপনাদের সামনে। দেখছেন আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দুষ্কৃতীরা মুখে রুমাল বেঁধে, কেউ হেলমেট মাথায় দিয়েই কিন্তু সেই সোনার দোকানে তারা এলো এবং সেখানে লুটপাট চালাচ্ছে। পরবর্তী সময় ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন দুজন দুষ্কৃতী এবং পালানোর সময় ফের গুলি চালায় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দীপক। দীপক, সোনার দোকানে ফের ডাকাতি এবং ভর দুপুর বেলায় ঠিক কি ঘটনা ঘটেছে, কখন এসেছিল, কারা কারা তখন দোকানে উপস্থিত ছিল? দেখো, একেবারে আজ দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি এবং 6 থেকে 7 জন ডাকাত দল তারা সোনার দোকানে আসে এবং সোনার দোকানের সামনে তারা মোটর বাইক দাঁড় থামিয়ে সোনার দোকানে প্রবেশ করে মুখে কাপড় বেঁধে, কোনো দুষ্কৃতী মাথায় হেলমেট পরে এবং দোকানের ভেতরে প্রবেশ করার পরেই যে নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র তারা কেড়ে নেয় এবং একটি কালো ব্যাগ তারা সঙ্গে নিয়ে আসে দুষ্কৃতীরা। সেই কালো ব্যাগ খুলে একের পর এক আগ্নেয়াস্ত্র বার করে নিজেদের সঙ্গীদের হাতে ধরিয়ে দেয়, তারপরে লুটপাট চালাতে শুরু করে। এই লুটপাট যখন চলছিল তখনই কিন্তু আশেপাশে দোকানের দোকানদাররা বা ব্যবসায়ীরা তারা একটা এই দৃশ্য নজরে আসে এবং তারা একটা মনে করে কি যেভাবে মুখে কাপড় বেঁধে হেলমেট পরে পরে সোনার দোকানে ঢুকেছে, কোনো না কোনো ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়ে এই দোকানে ঢুকেছে, এমনটা মনে করে তারা রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেয় এবং কিছুক্ষণের মধ্যেই রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে সোনার দোকানটিকে ঘিরে ফেলে পুলিশ এবং এই পুলিশকে দেখে পরে দুষ্কৃতীরা সোনার দোকান থেকে বেরোনোর সময় একেবারে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, একের পর এক গুলি ছুটতে থাকে আগ্নেয়াস্ত্র দিয়ে। পাল্টা পুলিশ গুলি ছোড়ে, তাতে কিন্তু দুজন দুষ্কৃতীর পায়ে গুলি লাগে এবং জখম অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে পড়ে সেই দুষ্কৃতীরা মোটর বাইকে করে তারা রানীগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যায়। আমরা কিছুক্ষণ পর খবর পাই কি আসানসোল দক্ষিণ থানার মহিশিলা বাজার এলাকায় কিছু দুষ্কৃতীকে দেখা গেছে এবং জনবহুল এলাকায় থাকার ফলে এই দুষ্কৃতীরা মোটর বাইকে ছিল এবং গুলি ছুটতে ছুটতে শূন্যে যায়। যে দুষ্কৃতীদের ছোড়া গুলি একজন সাধারণ মানুষের লেগেছে, তার চিকিৎসা আসানসোল জেলা হাসপাতালে চলছে। অন্যদিকে গুলি ছোড়ার সময় তারা মোটর বাইক থেকে পড়ে যায় দুষ্কৃতীরা। এরপরই অনুষ্ঠান বাড়িতে 4 চাকা গাড়ি করে এক পরিবার যাচ্ছিল, সেই অনুষ্ঠান বাড়ির গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে নামিয়ে সেই 4 চাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে খবর আসে সালানপুর থানা এলাকার 19 নম্বর জাতীয় সড়কের উপরে এথোড়া মোড়ে ঠিক একইভাবে দুষ্কৃতীরা এক মোটর বাইক আরোহীর মোটর সাইকেল দাঁড় করায়, মোটর বাইক তার কাছে ছিনতাই করে এবং তার মোবাইল ফোন ছিনতাই করে। পুলিশ মনে করছে কি যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে রানীগঞ্জে, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে মহিশিলার ঘটনা আসানসোল দক্ষিণ থানা এলাকা। অর্থাৎ এখনো পর্যন্ত দীপক কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করলেও পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সেখানে গুলির লড়াই কার্যত, এবং একই সঙ্গে তুমি যেমনটা বললে যে আহত হয়েছে 2 দুষ্কৃতী। তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দা যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। অফিসার মার বহুত জব ফায়ারিং করে, অনেক ফায়ারিং করেছে অফিসার, ওরা দিকে ফায়ারিং করেছে, এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো, 5 জন ছিল, ইয়ার বন্দুক দিয়ে কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। 7 জনের কি গুলি করছিল? হ্যাঁ, 7 জন রাউন্ড গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে, অফিসার भी অনেক রাউন্ড গুলি করেছে। না, একজন আগে লেগেছে। পুলিশ ছিল? পুলিশ, হ্যাঁ পুলিশ ছিল, যে গুলি চালাতে লেগেছে। হ্যাঁ, অনেক পুলিশ তাদের গুলি চালাতে হয়েছে। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, তসবি ম্যারেজ হল। তো এই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়েছিল, একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাদের বের করে দিল,
বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, চারজন ছিল, দিয়ে আমি বাচ্চাগুলো তখন আমাকে শ্যুট করলো, সামা আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে। চাঞ্চল্যকর খবর, রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি, আর এই ডাকাতিতে বিহার যোগ স্পষ্ট। হেলমেটে মুখ ঢাকা থাকলেও হাতের অস্ত্রেই মিলল লিঙ্ক। দুষ্কৃতের হাতে 9mm কার্বাইন। মুঙ্গেরে তৈরি 9mm কার্বাইন আগেও ওই রাজ্যে বহু অপরাধে ব্যবহার করা হয়েছে। আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি দীপক। দীপক, তুমি যেমনটা বলছিলে যে মুখে কাপড় বেঁধে কেউ হেলমেট পরে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করলো এই সোনার দোকানে এবং পরবর্তী সময় গুলির লড়াই চলল পুলিশের সঙ্গে, কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে? দেখো, পুলিশ যখন সিসি ক্যামেরা ছবি সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে, তখন পুলিশে যেই দৃশ্যটা নজরে এসছে তা কিন্তু চাঞ্চল্যকর দৃশ্য। যেই কালো ব্যাগ দুষ্কৃতীরা সঙ্গে তারা নিয়ে এসেছিল এবং একের পর এক আগ্নেয়াস্ত্র বার করে নিজেদের সঙ্গীদেরকে হাতে তুলে দিচ্ছিল, সেই আগ্নেয়াস্ত্রদের মধ্যে একটা 9mm কার্বাইন ছিল। যেই 9mm কার্বাইন কুখ্যাত দুষ্কৃতীরা, বিহারের কুখ্যাত দুষ্কৃতীরা এই 9mm কার্বাইন ব্যবহার করে থাকে। যে কোনো বড় সড়ো ঘটনা ঘটাবার ক্ষেত্রেই এই 9mm কার্বাইন ব্যবহার করে বিহারের কুখ্যাত দুষ্কৃতীরা। মুঙ্গের এই 9mm কার্বাইন মূলত মুঙ্গের জেলা, বিহারের মুঙ্গের জেলায় তৈরি হয় এবং এই 9mm কার্বাইন করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। তাই কিন্তু পুলিশ মনে করছে কি এই ডাকাতির ঘটনা বা ডাকাতি করতে যে ডাকাত দল এসেছিল তাদের কোথাও না কোথাও বিহারের সঙ্গে রয়েছে, কারণ যেভাবে 9mm কার্বাইন তাদের কাছে পাওয়া গেছে, দেখতে পাওয়া গেছে ছবিতে। এই ডাকাতির ঘটনায় বিহার যোগ যে স্পষ্ট, তা আরো একবার পুলিশ সূত্রে পুলিশ কিন্তু সেই তথ্যই সামনে আনলো। অনেক ধন্যবাদ দীপক, পরিস্থিতির উপর নজর রাখো, আগামী সময় আরো আপডেট নেব তোমার কাছ থেকে।